পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন সম্পর্কে পড়ব বিভিন্ন জায়গায়। অ্যাকচুয়ালি যে কি হয়, এই পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা উচ্চতায় উঠি, উপরে উঠে বিভিন্ন রকম ভাবে পরিবর্তন হয়। যেমন উচ্চতায় উঠলে একরকম পরিবর্তন হয়, গভীরতায় 2 নম্বর গভীরতায় নামলেও পরিবর্তন হয়। যদি পৃথিবী থেকে আমরা পৃষ্ঠ থেকে গভীরে নামি তাহলেও অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়। আর যদি পৃথিবী পৃষ্ঠ বরাবর এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বিশেষ করে আমরা অক্ষাংশ ভেরিয়েশন যদি হয়, অক্ষাংশ পরিবর্তন যদি হয়, নিরক্ষীয় অঞ্চল থেকে আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে যদি যায় বা মেরু অঞ্চল থেকে যদি নিরক্ষীয় অঞ্চলের দিকে যায়, তাহলেও অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হতে পারে। প্রথম দুটো পরিবর্তন যথেষ্ট বেশি বেশি, লাস্টের পরিবর্তনটা খুবই কম পরিবর্তন। ওই মানে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে আসলে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের হ্রাস ঘটে অভিকেন্দ্র বলের জন্য, ওই অপকেন্দ্র বলের জন্য। আমরা বৃত্তীয় গতিতে পড়েছি, সেটা খুবই কম, 1% থেকেও কম, 0.34%, 1% থেকেও কম পরিবর্তন হয়। সর্বোচ্চ পরিবর্তন এটা লাস্টেরটা। গভীরতার পরিবর্তনটা যথেষ্ট পরিবর্তন হয়। ভূপৃষ্ঠ থেকে যদি নিচে নামি তাহলে সেক্ষেত্রে অভিকর্ষজের ত্বরণ এর মান কমতে থাকে, ঠিক আছে। আবার ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে সেক্ষেত্রেও আমরা অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে। ভূপৃষ্ঠেই সর্বোচ্চ তুমি বলতে পারো। এবার আমরা অ্যাকচুয়ালি প্রথম পয়েন্টটা সম্পর্কে আপাতত ডিটেলসে বলবো। পৃথিবী থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন কেমন হবে সেটা সম্পর্কে পড়ব, ঠিক আছে। পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রে যদি দেখি, আমরা পৃথিবী নিয়েছি ব্যাসার্ধ r, ঠিক আছে। পৃথিবী বলে নয়, যে কোনো গ্রহ উপগ্রহের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো পৃথিবী যেটা নিয়েছি, পৃথিবীর ব্যাসার্ধ r। তো পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ কোনো বিন্দুতে, পৃথিবীর একদম পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ কত হয়? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ মানে ভূপৃষ্ঠে একদম, হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ আমরা জাস্ট এর আগের এতে দেখেছি যে জি ইজ ইকুয়াল টু কি হবে, gm/r², হ্যাঁ, জি ইজ ইকুয়াল টু gm/r²। এটা পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ। এবার আমি এইচ উচ্চতায় কোনো একটা পয়েন্ট আছে যেখানে এইচ উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে, সেই এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বার করতে চাইছি। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বার করতে চাইছি। ভূপৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতা হয়, অ্যাকচুয়ালি পৃথিবীর কেন্দ্র থেকে সেই যে উচ্চতাটা আছে সেটা যদি আমরা বার করি, পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্ব, সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্মল আর দিয়ে যদি লিখি, এটা কিন্তু ক্যাপিটাল আর প্লাস এইচ হবে। এটা দেখো, এই পর্যন্ত আর পৃথিবীর ব্যাসার্ধ, আর উপরটা এইচ, মানে টোটাল যে ডিসটেন্সটা আছে সেটা ক্যাপিটাল আর প্লাস এইচ হবে, ঠিক আছে। এবার আমরা যদি নরমালি পৃথিবীর ভর, তো আমি বড় ধরে নিচ্ছি ক্যাপিটাল এম ভর, তো ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে পৃথিবী থেকে এইচ উচ্চতার কোনো বিন্দুতে, পৃথিবীর এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, আমি জি ড্যাশ দিয়ে যদি লিখি, জি ড্যাশের মানটা কেমন হবে? অ্যাকচুয়ালি এম তো পৃথিবীর একই আছে, শুধুমাত্র আর এর পরিবর্তন হয়ে গেছে, মানে জি ক্যাপিটাল এম বাই স্মল আর স্কয়ার, যেখানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স, কেন্দ্র থেকে ডিসটেন্স হবে। পৃষ্ঠের ক্ষেত্রে ডিসটেন্স আর ছিল, ওই জন্য আর স্কয়ার হয়েছে। এর ক্ষেত্রে ডিসটেন্স বেড়ে গেছে, ঠিক আছে। এই ক্ষেত্রে ভরের তারতম্য হয় না, ফলে ভরটা একই থাকে এম। এবার আমরা এদের তুলনা করতে গিয়ে এদের অ্যাকচুয়ালি জি ড্যাশটাই আমরা এই জিতেই বার করা আমাদের মূল উদ্দেশ্য, যে জি এর কত গুণ হলো বা কত কম বেশি হলো, সেই জি এর সঙ্গে তুলনা, যেটা আমরা জানি তার সঙ্গেই আমরা তুলনা করতে চাই। তো সেই তুলনা করতে গেলে এখানে জি ড্যাশ বাই জি যদি করে নিই, কি হয়ে যাবে? জি ড্যাশের ভ্যালুটা ছিল জি এম বাই আর স্কয়ার, জি ড্যাশের মানটা, আর জি এম বাই স্মল আর স্কয়ার, আর এটা হচ্ছে জি এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। আলটিমেটলি জিএম কেটে গিয়ে এটা যদি উল্টে যায়, তাহলে খেয়াল করো, এটা জি এম বাই আর স্কয়ার
আর এটা আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার বাই জি এম। ওকে, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আর স্কোয়ার বাই স্মল আর স্কোয়ার, এই স্মল আর এর ভ্যালুটা ছিল এই আর স্কোয়ার বাই আর প্লাস এইচ ছিল স্মল আর এর ভ্যালুটা, এই আর প্লাস এস স্মল আর প্লাস এস জি ড্যাশ বাই সি স্কোয়ার। ওকে, এবার এই আর স্কোয়ার নিচে যদি নিয়ে যাই 1 বাই এই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আমি স্টেপ জাম্প করতে পারি কিন্তু না করাই বেটার। এখানে দেখো টোটালটাই যদি স্কোয়ারের মধ্যে ঢুকিয়ে দেই তাহলে এটা আর প্লাস এইচ বাই আর হয়ে গেলে তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এটাকেই এখানে ছাড়িয়ে দেই, দুটোরই ভাগ করে দেই জিনিসটা। ওকে, ফলে এটা যেটা দেখা যাচ্ছে এটা হবে 1 বাই আর আর কেটে গেলে 1 প্লাস এইচ বাই আর, এটা এর হোল স্কয়ার। ওকে, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই জি ড্যাশ বাই জি যে ভ্যালুটা লাস্ট পর্যন্ত হচ্ছে সেটা ওটাকেই এবার যদি সূচকের নিয়ম অনুযায়ী উপরে নিয়ে চলে যায় তাহলে এটা হবে 1 প্লাস এইচ বাই আর টু টু দি পাওয়ার মাইনাস 2। উপরে নিচে প্লাস 2 আছে, সূচকের নিয়ম অনুযায়ী উপরে নিয়ে গেলে 1 প্লাস এইচ বাই আর এ মাইনাস 2 পাওয়ার হয়ে যাবে। ওকে, এবার এটা এক্সপ্যান্ড করতে পারি, এটা অ্যাকচুয়ালি একটা দ্বিপদ উপপাদ্য হলো, দ্বিপদ উপপাদ্য একটা সিরিজ হলো। এর যদি আমরা ফর্মুলায় আমরা ভেঙে নিতে পারি, একটা ফর্মুলা আছে দ্বিপদ উপপাদ্য, এখানে 1 না থেকে অন্য কোনো হলে ফর্মুলাটা একটু হয়ে যায়, জটিল হয়ে যায়, একটু বড় হয়ে যায়, জটিল নয়, একটু রাশির সংখ্যা বেশি চলে আসে। তবে আমাদের 1 এসছে বলে ফর্মুলাটা আমি একবার 1 ধরেই করবো, তাহলে ছোট কি ফর্মুলা, আমাদের একটা ফর্মুলা আছে এখানে 1 প্লাস এক্স টু টু দি পাওয়ার মাইনাস এন, দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা। এই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দেই, এটা অ্যাকচুয়ালি যে ভ্যালু হয় দ্বিপদ উপপাদ্য অনুযায়ী এটা হয়ে যাবে NC0 অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে, এইভাবেই করে দেই NC0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 এবার মাইনাস NC1 এক্স টু দি পাওয়ার 1, তারপর একটা প্লাস এক্স এর জোড় পাওয়ার হলে তার আগে প্লাস হবে, তো আমি লিখে নিই তারপর বলছি। তারপরে ফর্মুলা NC2 এক্স টু দি পাওয়ার 2, তারপর এটা হচ্ছে NC3 এক্স টু দি পাওয়ার 3, তারপর এটা আবার প্লাস চলবে এরকম করে NC0 এক্স টু দি পাওয়ার 0, এখানে যে একটা হচ্ছে এখানেও সেটা NC1 এক্স টু দি পাওয়ার 1, NC2 এক্স টু দি পাওয়ার 2, NC3 এক্স টু দি পাওয়ার 3। এখানে অ্যাকচুয়ালি দুটোই যদি প্লাস হতো সবগুলো প্লাস হতো, এই চিহ্ন আর এই চিহ্ন দুটোই যদি প্লাস বা দুটোই মাইনাস হলে সবগুলো, এই চিহ্নগুলো কথা বলছি, অন্য ভেরিয়েশন সামান্য আছে, চিহ্নগুলো সব প্লাস হতো, যেহেতু একটা প্লাস একটা মাইনাস হলে তখন ওয়ার্ড যে পাওয়ার গুলো আছে সেই ওয়ার্ড পাওয়ার গুলোর আগে মাইনাস হবে। এবার এই এনসি বিষয়গুলোকে যদি আমরা একটু করি, যে যেমন NC1 এর ভ্যালুটা NC0 এর ভ্যালুটা কেমন হয় তোমরা বিন্যাস সমবায়ে পড়ে দেখেছো, যে এটা অ্যাকচুয়ালি NCR বলে একটা জিনিস আছে, সেই NCR এর যদি আমরা ভ্যালু বলি সেটা হয় ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ইনটু r ফ্যাক্টরিয়াল। এই তো আমাদের NCR এর ভ্যালু। ফলে আমি যদি কয়েকটার ভ্যালু এখানে বার করে দেখিয়ে দেই, যেমন NC0 এর ভ্যালুটা কেমন হয়, NC0 ফ্যাক্টরিয়াল n by factorial n minus 0 into factorial 0। factorial n minus 0 কত হবে, factorial n minus 0 factorial n হবে, factorial n কেটে গেল, এটা 1 by factorial 0, আমরা জানি factorial 0 এর মান কত 1, factorial 0 এর মান কত 1, তার মানে এটা হয়ে যাবে 1। তাহলে NC0 এর মান কত হচ্ছে 1। NC1 এর মান যদি দেখি আমাদের যদিও বেশি মান দরকার হয় না, আমাদের অ্যাকচুয়ালি এই পর্যন্তই দরকার হবে, এরপর থেকে দরকার হবে না, তো ওর পর থেকে আমি আর বার করবো না। যেমন NC1 এর ভ্যালুটা বার করি, NC1 এর ভ্যালুটা কত হবে, ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, ফ্যাক্টরিয়াল n ভাবেও দেওয়া যায়,
ইন্টু ফ্যাক্টরিয়াল 1। এবার এখানে যদি আমরা দেখি যে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1, এই ফ্যাক্টরিয়াল nটাকে যদি আমরা কেটে দিই তাহলে n ফ্যাক্টরিয়াল মানে অ্যাকচুয়ালি কি হবে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু n মাইনাস 4 এরকম করতে করতে লাস্টের দিকে 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 1 এরকম বিষয়টা হয়েছে। তো এটাকে আমি যদি দেখি একটা n ইনটু তারপর থেকে জিনিসগুলো যদি রেখে দেই তাহলে কিন্তু এটা হয়ে যাবে ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 হবে, তাই তো। আমরা এমনি যদি এরকম 5 ফ্যাক্টরিয়াল মানে কি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এবার 5টাকে যদি বাদ দিয়ে দেয় তাহলে 5 গুণ 4 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, কারণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 মানে 4 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, সেরকম একটা প্রথম নম্বরটা বাদ দিয়ে দিচ্ছি, পরেরটা সব ফ্যাক্টরিয়ালই থেকে যাবে। তো n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল কেটে গেল, ফ্যাক্টরিয়াল 1 মানে 1, এটা ফ্যাক্টরিয়াল 1, তাহলে এখানে n থাকলো উপরে শুধু, আর নিচে কি হলো ফ্যাক্টরিয়াল 1 মানে 1 মানে হয়ে গেল কি n। তাহলে nc1 এর মান n। ঠিক একই রকম ভাবে nc2 nc3 nc4 সবারই মান পাওয়া যাবে, তবে আমাদের মেইনলি এই পর্যন্ত ভ্যালুটা দরকার, এই পর্যন্ত মানটা দরকার nc1। ফলে এই ফর্মুলাটাই আমাদের পরবর্তীকালে যখন আমাদের এখানে তো ওই ফরম্যাটে আসেনি, x এর n এর জায়গায় এসে 2, n এর জায়গায় এসে 2, আর এর জায়গায় এসে x এর জায়গায় আমাদের h/r, x এর জায়গায় h/r। ফলে এটাকে যদি এক্সপ্যান্ড করে দেই ওই অনুযায়ী ওই অনুযায়ী যদি এক্সপ্যান্ড করে দিতাম তাহলে এইটা হয়ে যেত nc0, n মানে এখানে 2 হতো, 2c0 দরকার নেই, আমি একেবারে বসিয়ে দেই nc0 আর 2c0 তুমি যাই বলো না কেন তার ভ্যালুটা হয়ে যাবে 1। তাহলে 1 ইনটু 1 ইনটু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1, বাহ আমি লিখি এটাকে দিয়ে ফর্মুলা ওই অনুযায়ী। তাহলে এটা হবে আমাদের 2c0, হ্যাঁ এর মান 2, ইনটু x মানে হচ্ছে এখানে h/r, এটা টু দি পাওয়ার 0 হবে, প্লাস না মাইনাস 2c1 ইনটু x টু দি পাওয়ার কত হবে, এটা হবে x টু দি পাওয়ার আমাদের h/r এর পাওয়ার হচ্ছে আমার 1, তারপর এটা 2c2 এরকম করে যাবে, সেটা আমি আর মান বসাতে যাব না, nc2 এই ভাগটাই লিখে দেই, h প্লাস এই h/r টু দি পাওয়ার 2, তারপর এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে আবার, তারপর এটা হবে nc3 h/r তার কিউব এরকম করে প্লাস, তারপর আর চলতে থাকবে। দেখো এই অনুযায়ী সব প্রকার ভ্যালু বসানো, ঠিক আছে, এই nc0 এইভাবে ভ্যালুটা বসানো। এখন 2c0 মানে 1 হবে, এটাও মানে 1 হবে, 1 ইনটু 1 মানে এটা 1 হয়ে যাবে, আর 2c1 এর মান এই অনুযায়ী দেখো এই nটাই হয়ে যাবে মানে 2 হবে আমাদের এই। তাহলে এটা হবে 2 মাইনাস 2, এটা h/r হয়ে যাবে, h/r এর পাওয়ার 1 হবে, আর তারপরে যারা আছে তারা থাক, যেমন nc2 এদের ভ্যালু আমাদের দরকার নেই, এদের অ্যাকচুয়ালি আমরা বাদ দিয়ে দেব, তারপর nc3 h/r তার কিউব প্লাস এটা চলছে। ওকে, এই হলো আমাদের এক্সপেনশন করার ফলে এবার একটা জিনিস এখান থেকে এটা করা হয় কি বিষয়টা হচ্ছে এই h/r এর ভ্যালুটা কেন। নরমালি h যদি ক্ষুদ্র হয়, h ক্ষুদ্র হলে h/r ক্ষুদ্র হবে, h যদি ক্ষুদ্র 5-10 কিলোমিটারের মধ্যে হয়, h কেমন 5-10 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে h/r যেটা আছে সেই h/r এর ভ্যালু এইটা কিন্তু ক্ষুদ্র হয়ে যাবে, h ক্ষুদ্র হলে h/r ক্ষুদ্র হবে। দেখো r 6400 কিলোমিটার আর h কত, h হচ্ছে 5-10 কিলোমিটার যদি হয় তাহলে 10/6400 মানে সেটা একের অনেক কম। তো এরকম h যদি ক্ষুদ্র হয় 5-10-20 কিলোমিটারের এরকম ক্ষুদ্র হয় তাহলে h/r ক্ষুদ্র। h/r যদি ক্ষুদ্র হয়, মজার বিষয় হচ্ছে এই h/r এর যে হোল স্কয়ার আছে, দেখো ক্ষুদ্র বলতে এটা নরমালি একের কম, এই একের কম রাশির যত তুমি পাওয়ারে যাবে এইগুলো কিন্তু আরো বেশি ক্ষুদ্র হবে, আরো বেশি। যেমন
এইচ বাই আর এর মান যদি 0.1 সাপোজ 0.1 যদি হয়, তাহলে তার স্কোয়ারই যদি করে দেয় তাহলে সেটা দিয়ে হবে 0.1 এর স্কোয়ার মানে 0.1 ইন্টু 0.1 মানে 001, মানে এটা 10 ভাগের 1 ভাগ, আর তার স্কোয়ার করলে সেটা 100 ভাগের 1 ভাগ হয়ে গেছে। কিউব করলে 1000 ভাগের 1 ভাগ, মানে আরো ছোট হয়ে যাবে। 4 পাওয়ার করলে 10,000 ভাগের 1 ভাগ, মানে যত বেশি পাওয়ার করবে এই একের কম সংখ্যা তত সেটা ক্ষুদ্র হয়ে যাবে, আর নগণ্য হয়ে যাবে। তাই সেই জন্য বলা হচ্ছে এইচ বাই আর তো ক্ষুদ্র, তাই এইচ বাই আর ক্ষুদ্র হলে এইচ স্কোয়ার বাই আর এইচ বাই আর এর হোল স্কোয়ার এটা অধিক ক্ষুদ্র, এইচ কিউব বাই আর কিউব আরো ক্ষুদ্র, মানে এইচ বাই আর এর হোল কিউব আরো ক্ষুদ্র, এইচ বাই আর এর 4 পাওয়ার। এরকম পরপর তুমি এখানে খেয়াল করতে পারছো যে এই ফর্মুলা যখন এক্সপ্লেইন করছি পরপর আরো হায়ার উচ্চতর ঘাত হবে, এইচ বাই আর এর কিউব, এইচ বাই আর এর 4, এইচ বাই আর এর 5 এরকম সব পাওয়ার হবে। তা এই যে পাওয়ার গুলো আছে এই উচ্চতর ঘাতগুলো কি হবে, আরো নগণ্য হবে, আরো ক্ষুদ্র, অধিক ক্ষুদ্র বলে আমরা অগ্রাহ্য করতে পারি। নগণ্য, অধিক ক্ষুদ্র বা নগণ্য বলে অগ্রাহ্য করতে পারি, বা নগণ্য বলে অগ্রাহ্য করতে পারি, অগ্রাহ্য করি। ঠিক আছে, যদি তার বারবারই একটা কথা বলা হচ্ছে এইচ যদি ক্ষুদ্র হয় তাহলে এইচ বাই আর ক্ষুদ্র রাশি হবে, এইচ বাই আর ক্ষুদ্র রাশি হলে এইচ বাই আর এর স্কোয়ার আরো ক্ষুদ্র, এইচ বাই আর এর কিউব আরো ক্ষুদ্র, এইচ বাই আর এর 4 পাওয়ার আরো ক্ষুদ্র, আর উচ্চতর ঘাতগুলি অধিক ক্ষুদ্র বলে এগুলোকে আমরা নগণ্য বলে অমিত করতে পারি। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যত আরো রাশি আছে, এটা আমার সেম শ্রেণী অনেক সংখ্যক রাশি থাকার কথা, যদিও 2 আছে বলে রেস্ট্রিকশন আছে, তো এটা কি হবে, ওইগুলোকে আমরা নগণ্য বলে বাদ দিতে পারি। তবে একটা শর্ত কিন্তু আছে, যেটা হচ্ছে এইচ ক্ষুদ্র হলে তাহলে কি হবে, জি ড্যাশ বাই জি। ক্ষুদ্র মানে কেমন ক্ষুদ্র, এরকম নয় যে 1-2 মিটার হতে হবে, এরকম কোনো বিষয় না। ওই আর বাই এইচ এর তুলনায়, পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় ক্ষুদ্র হতে হবে, 5-10-20 কিলোমিটার এইরকম হতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ 6400, তাই বলে এরকম হবে না যে 3000 কিলোমিটার। ওকে, সেরকম জায়গায় কিন্তু এটা হবে না। এই বিষয়টা, এই যে আমরা অনেকগুলো অগ্রাহ্য করলাম, তখন কিন্তু এই অগ্রাহ্য করতে পারবো না। আমি আসছি সেই আলোচনায় পরে। তাই 1 - 2h বাই আরটাই শুধু থাকছে, আর গুলো সব আমরা নগণ্য করে বাদ দিয়ে দিতে পারছি, 1 - 2h বাই r। ওকে, তো তাহলে এখানে দেখো এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ, এইচ উচ্চতায় ত্বরণ জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - 2h বাই r, যেখানে জি হচ্ছে তার পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ, আর পৃথিবীর পৃষ্ঠের, আর পৃথিবীর ব্যাসার্ধ, এইচ হচ্ছে পৃথিবীর থেকে যে উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ সেই উচ্চতাটা। তো এই হচ্ছে আমাদের এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের রাশিমান। ওকে, এবার এখানে মেইন বিষয় হচ্ছে, আমি একটু আগেই বলছিলাম, অ্যাকচুয়ালি হ্রাসটাও বার করে নিতে পারি, কতটা হ্রাস হচ্ছে। জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি মাইনাস 2hg বাই r, অর্থাৎ এইচ উচ্চতার, এটা দেখো মূল পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ এটা থাকে, যেই এইচ উচ্চতা উঠে গেছে এতটা হ্রাস পেয়ে গেছে, তাহলে এইচ উচ্চতায় এটা হ্রাসের রাশিমালা, এটাকে বলবো হ্রাস, অভিকর্ষজ ত্বরণের হ্রাস। তাহলে এই হ্রাসের রাশিমালা এইটা হয়ে যাবে 2hc বাই r। ওকে, 2hc বাই r। এবার দেখো এই ফর্মুলার একটা ভীষণ রেস্ট্রিকশন, আমি বারবারই বলছি, এটা কিন্তু এইচ ক্ষুদ্র হলে তবেই প্রযোজ্য হবে। যেমন আমি একটা কথা যদি ধরি, এইচ ইজ ইকুয়াল টু সিম্পলি যদি r/2 ধরি, এইচ ইজ ইকুয়াল টু r/2, এর কতটা রেস্ট্রিকশন আছে দেখো, এর অনেক রেস্ট্রিকশন আছে যে এইচ ক্ষুদ্র হতেই হবে। এই যে ফর্মুলাটা এসেছে এটা এইচ ক্ষুদ্র হতেই হবে, এর ভীষণ রেস্ট্রিকশন আছে, এইচ ক্ষুদ্র হতেই হবে। এইচ ক্ষুদ্র না হলে এই ফর্মুলাটা প্রযোজ্য হবে না, এখান থেকে এই পর্যন্ত এই ফর্মুলাটা প্রযোজ্য হবে না। তো এইচ ক্ষুদ্র না হয়ে যদি r/2 সাপোজ 3200 কিলোমিটার, সেটাই যদি হয়, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো যে আমি কি বিষয়টা, এইচ ক্ষুদ্র কেন হতে হবে। 1 - 2 ইন্টু এইচ এর ভ্যালুটা বসিয়ে দিই, 2h বাই r না, এখানে ভ্যালুটা বসাচ্ছি g ইন্টু 1 - 2, এইচ এর জায়গায় r/2 বাই r। এই তো আমাদের ফর্মুলা ছিল। জি আছে না, জি নেই, জিটা আছে, 2 কেটে গেল, আর কেটে গেল, এটা 1 হয়ে গেল।
তাহলে খেয়াল করে দেখো g ইন্টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, g ইন্টু 0 মানে 0। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে মাত্র r/2 মানে 3200 কিলোমিটার উপরে কোনো বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ শূন্য। যেটা আমরা এর আগে একটা টপিকস করছিলাম যে পৃথিবী বা যে কোনো জিনিসের অন্তত ম্যাথমেটিক্যালি মহাকর্ষ ক্ষেত্র বা অভিকর্ষজ ত্বরণ কত দূর পর্যন্ত থাকতে পারে, সেই ক্ষেত্র বা ত্বরণ কিন্তু অনেক দূর মানে ম্যাথমেটিক্যালি অসীম পর্যন্ত বিস্তীর্ণ, কিন্তু মাত্র r/2 উপরে উঠে 0 হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু বাস্তবে কখনোই হয় না যে r/2 উপরে উঠলে 3200 কিলোমিটার উপরে উঠলে তার অভিকর্ষজ ত্বরণ শূন্য হয়ে যাবে, সেটা হতেই পারে না। কারণ আমি যদি দেখি পৃথিবীর সব থেকে উপরে যেসব স্যাটেলাইট গুলো সেট করা হয় সেগুলো 36,000 কিলোমিটার উপরে। তো 36,000 কিলোমিটার উপরে কিন্তু সেই স্যাটেলাইট গুলো পৃথিবীর অধীনে পৃথিবীর ত্বরণের জন্য অভিকর্ষজ ত্বরণের জন্য পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। তার মানে কি সেখানে পৃথিবীর প্রভাব যথেষ্ট বেশি, 36,000 কিলোমিটার উপরে। তাই মাত্র 3200 কিলোমিটার উপরে মানে 3000 সামথিং কিলোমিটার উপরে কিন্তু অভিকর্ষজ ত্বরণ শূন্য নয়, কখনোই নয়। তার থেকে অনেক উপরেও কিন্তু অভিকর্ষজ ত্বরণ থাকে। তো মানে অ্যাকচুয়ালি সেটা অসীম পর্যন্ত বিস্তীর্ণ, আমরা তত্ত্বগতভাবে কিন্তু থিওরিটিক্যালি অত পর্যন্ত বিস্তীর্ণ না হলেও তা বলে 3200 কিলোমিটার উপরে কিন্তু 0 হবে। কেন 0? এখানে তো আমাদের এই ফর্মুলা বলছে 0, কিন্তু আমি বারবারই বলেছি এখানে যখন r/2 বা 3200 কিলোমিটার ধরেছি, সেই 3200 কিলোমিটার কিন্তু ক্ষুদ্র না, এই ফর্মুলাটা ক্ষুদ্রর জন্য। এবার তখন কোন ফর্মুলা? তাহলে আমি এই যদি ক্ষুদ্র না হয় তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করতে পারবো না। নর্মালি কোনো অঙ্ক করতে গেলে, ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে এই ফর্মুলায় অঙ্ক করা খুব ইজি, খুব সোজা। কিন্তু আমি সব জায়গায় এটা করতে পারবো না, এটা একটা বিশেষ রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, সেক্ষেত্রে কোন ফর্মুলা অঙ্ক করতে হবে? এই যে বাদ দিয়েছিলাম না অনেকগুলো রাশি, এই যদি ক্ষুদ্র না হয় তাহলে এটা কিন্তু নগণ্য রাশি হবে না, একটা উল্লেখযোগ্য মান থাকবে। যেমন h/r এর হোল স্কয়ার, এর মান থাকবে না। এই যদি r/2 হয়, তা সত্ত্বেও এটা দেখো হাফ টু দি পাওয়ার 2 মানে 4, যথেষ্ট একটা মান আছে। 1/4 পাওয়ার 1/4 এখানে একটা ভ্যালু থাকবে h/r, সেই 1/4টাকে তুমি অগ্রাহ্য করতে পারো না। ঠিক আছে, তো সেই জন্য এই পর্যন্ত যে ফর্মুলা গুলো আছে তাতে কোনো না কোনো একটা দিয়ে ইউজ করে তুমি অঙ্কটা করতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত যে পর্যন্ত আমরা অগ্রাহ্য করিনি, এই ক্ষুদ্র ধরে যে অগ্রাহ্য করেছিলাম অনেক জিনিসপত্র নগণ্য বলে, তো সেই পর্যন্ত যে কোনো ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারো। ওকে, তো এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কোনটা ধরে সব থেকে বেস্ট হয়, এইটা। অর্থাৎ g'/g ইজ ইকুয়াল টু, আমাদের এখানে যেটা ছিল g'/g ইজ ইকুয়াল টু r² প্লাস h এর হোল স্কয়ার। যদি h ক্ষুদ্র না দেয়, এটাই বেস্ট ফর্মুলা। g' এর মান বার করার এটাই কিন্তু বেস্ট ফর্মুলা, যেটি কিনা h ক্ষুদ্র না হতে পারে। দেখো আমি যদি ওই h ইজ ইকুয়াল টু r/2 বসিয়ে দেই, কেমন হবে দেখো, r² এটা r প্লাস r, সরি h এর জায়গায় r/2 এর হোল স্কয়ার। তো সেটা যদি দেখি আমরা, এটা r² তো আছে, এটা r/2 মানে 3r/2 এর হোল স্কয়ার, 3r/2 এর হোল স্কয়ার করলে এটা 9r²/4, তার মানে 4/9, এটা হয়ে যাবে 4/9, উল্টে গেল, r² কেটে গেল। তার মানে আমরা যেটা পাচ্ছি g' ইজ ইকুয়াল টু 4/9 ইন্টু z, g' ইজ ইকুয়াল টু 4/9 ইন্টু z। তার মানে এইটা যদি আমরা এ করে দেই, এটা 9.84/9 ইন্টু 9.8 পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, সেটা যদি মান বসিয়ে দেই তাহলে মোটামুটি দেখা যাবে এটা 4.4 এর কাছাকাছি, 4.3 সামথিং একটা ভ্যালু আসবে, যথেষ্ট বড় ভ্যালু। ঠিক আছে, g/2 এর কাছাকাছি একটা ভ্যালু, মিটার পার সেকেন্ড স্কয়ার। যেখানে এই ফর্মুলা অনুযায়ী কিন্তু সেই r/2 ডিসটেন্সে কিন্তু 0 হয়েছিল, কিন্তু এই ফর্মুলায় দেখা গেছে যথেষ্ট একটা ভ্যালু আছে, 4.4 এর কাছাকাছি, 3.489 এরকম হয়ে যাবে এটা ভ্যালু। ঠিক আছে, 3.389 এরকম কিছু একটা ভ্যালু হয়ে যাবে, যথেষ্ট বড় একটা ভ্যালু আছে, 0 তো না পাচ্ছি। ঠিক আছে, তো সেই জন্য এই ফর্মুলা কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য হবে না r/2 ডিসটেন্সে। r/2 ডিসটেন্সে মানে যথেষ্ট বড় ডিসটেন্স, তার ক্ষেত্রে তোমাকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করতে হলে তোমার এর উপরে যে কোনো ফর্মে তুমি বসাতে পারো, তবে সব থেকে বেস্ট হয় এই ফর্মটাই বসালে। আমি বললাম সবই একই ফর্ম, সব থেকে বেস্ট হয় এই ফর্মটাই বসালে। ঠিক আছে, এই গেল আমাদের h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ বার করা। ঠিক আছে, এবার এই হ্রাসটা আমাদের মনে রাখতে হবে, সেটা কিন্তু 2h/2hg/r।
এই হ্রাসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর বারবারই মনে রাখতে হবে এখান থেকে এই পর্যন্ত কিন্তু যে ফর্মুলাটা আমাদের এসছে সেটা কিন্তু এই ক্ষুদ্র হলে তবেই প্রযোজ্য, অন্য ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা বা এই যেটা করলাম এইটা দিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো বা করে দেবো এরপরের ভিডিওতে। ঠিক আছে, এরপরে গভীরতায় আসার পরে তারপরে আমরা গভীরতা উচ্চতা মিশে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করবো। ঠিক আছে।